ব্রাজিল এই বিশ্বকাপে একটু ডিফারেন্ট কিছু করবে, এটার অনেকগুলো আলামত আমি আমার এই মরক্কো ম্যাচ থেকে পেয়ে গেছি। মরক্কোর সাথে ম্যাচটা ব্রাজিল হারে নাই, এটা হচ্ছে বড় আলামত। কেন বড় আলামত? যে ব্রাজিল যেভাবে মরক্কোর এগনেস্টে হিউমিলেট হইতেছিল, যেভাবে মরক্কো ব্রাজিলকে ডোমিনেট করতেছিল, এই ম্যাচটা মরক্কো ব্যাক করতে পারে নাই বা ম্যাচটা বের করতে পারে নাই। তার মানে হচ্ছে ভাই মরক্কোর মতো এমন প্রভাব খাটাতে পারে এই বিশ্বকাপ ব্রাজিলকে আর কেউ না। দেখবেন আপনারা যে ব্রাজিলকে মরক্কো যে স্টেজ দিছে, এমন স্টেজ আর কেউ দিতে পারবে না, গ্যারান্টি আমি। সো এই ম্যাচটাতে ব্রাজিল যে আসলে সারভাইভ করছে এটা গুরুত্বপূর্ণ ছিল। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রতিপক্ষের এত প্রেশারের পরও ব্রাজিল ভেঙে পড়ে নাই। যে গোলটা হজম করছে ব্রাজিল, সেখানে মিডফিল্ডের কানেকশন ছিল না, ডিফেন্সের কানেকশন ছিল না, গোলকিপার আগে আসা, এই তিনটা ঝামেলার কারণে গোলটা হয়েছে। এটাও কিন্তু একটা নোটেড। এই দুটা বিষয় ব্রাজিলকে অবশ্যই একটু মাথায় রাখতে হবে। এবার আসে মূল আলোচনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বিষয় যে ব্রাজিল গোল খাওয়ার পরও যে ব্যাক করা। এই যে একটা বড় দল মরক্কো, তারা তো একটা গোল দেওয়ার পর তারা তো লোমোলা করতে পারত, বা তারা কিন্তু সেইভাবে ডিফেন্স, শুনশান ডিফেন্স তারা কিন্তু করছে, তারা কিন্তু ব্রাজিলকে আক্রমণে উঠতে দেয় নাই। তারপর তাদের ডিফেন্সও কিন্তু মজবুত ছিল। এর ভিতর থেকে ভিনিসিয়াস গোল বের করে ফেলছে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে। এই যে গোল খাওয়ার পরে গোল দিয়ে ব্যাক করা, অর্থাৎ কাম ব্যাক দেওয়াটা, এইটা গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো আমরা এর আগের বিশ্বকাপ পর্যন্ত খুব একটা দেখি নাই। যেমন 2018 বেলজিয়ামের সাথে পারি নাই, 2010 সালে আমরা নেদারল্যান্ডস সাথে পারি নাই, যে গোল খেয়ে যাওয়ার পর আমরা আর আমাদের ব্যাক ফায়ার করে ফেলে, আমরা আর করতে পারি না কিছুই। কিন্তু এই ম্যাচটাতে আমরা কিন্তু গোল ব্যাক দিচ্ছি। তার মানে হচ্ছে আমাদের এই জায়গাটা কার্লো আনচেলত্তি ডিফারেন্ট করে ফেলছে যে কাম ব্যাক দিতে হবে। ম্যাচের রেজাল্ট যে কোনো কিছু হতে পারে, বাট তোকে কাম ব্যাক দিতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের ফর্ম। আমরা ভিনিকে নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কে ছিলাম, বাট এই মুহূর্তে পর্যন্ত রাইট নাও ব্রাজিলের বিশ্বকাপ জিতাইতে পারে এমন একজন প্লেয়ার, সেটা হচ্ছে নেইমারের পর যদি কারোর নাম বলতে সেটা ভিনিসিয়াস জুনিয়র। অনেকে তো নেইমারের আগে বলতে ভিনিসিয়াস জুনিয়রের নাম, বিকজ নেইমার এখনো মাঠে ফিরতে পারে নাই। নেইমারের জায়গা ভিনিসিয়াস জুনিয়র যেভাবে করে নিজের দায়িত্বে ম্যাচটা বের করলো, একটা ম্যাচ বের করা একটা বিশ্বকাপ জিতা এক কথা না, বাট যে ম্যাচটা বের করলো ভিনিসিয়াস জুনিয়র মরক্কোর সাথে, রিয়েলি ইনক্রেডিবল। এর জন্য ভিনিকে একটা স্যালুট দিতে হয়। আমি বলবো যে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে এই দুটা খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগবে। এবার আসে এই ম্যাচটাতে আমাদের হতাশা পারফরমেন্স কে দিচ্ছে রাফিনিয়া, এই ম্যাচে আমাদের হতাশা পারফরমেন্স কে দিচ্ছে ক্যাসেমিরো এবং লুকাস পাকেতা। তাছাড়া আমার সব যেগুলো ঠিকঠাক ছিল। আপনার রদারি বানাজও বিট হয়েছে, বাট ভাই এটা বড় একটা ম্যাচ, সেখানে লজিক্যালি প্লেয়াররা বিট হবে, স্বাভাবিক জিনিস। আপনি এই ব্রাজিল টিমে ভাই কাফু, মার্সেলো এদেরকে তো পাচ্ছেন না, সো যারা আছে তাদেরকে নিয়ে আগাইতে হবে। এখন আসেন এই যে তিনটা প্রবলেম আমাদের, ক্যাসেমিরোকে নিয়ে আমি আসলে চিন্তিত না, বিকজ ক্যাসেমিরো ভাই একটা ম্যাচ খারাপ করতে পারে, এটা ব্যাপার না। কিন্তু পাকেতা এবং রাফিনিয়াকে নিয়ে আমি আসলে এখনো মানে টেনশন আছি। আমি মনে করি কার্লো আনচেলত্তির এই জায়গায় সলিউশন হচ্ছে রায়ান এবং এডারসন। পাকেতার জায়গায় এডারসন, রায়ান হচ্ছে রাফিনিয়ার জায়গায়। রাফিনিয়াকে একটু গ্যাপ রাখেন ভাই। আপনি যখন একটা প্লেয়ারকে অনেক বেশি পরিমাণ প্রাধান্য দিয়ে ফেলবেন যে রাফিনিয়া দলের প্রধান প্লেয়ারতে থাকবেই, তার মানে তার ওই ভালো খেলার ইচ্ছা শক্তিতে আসলে কমে যাবে। আপনি হাইতির বিপক্ষে ম্যাচে রাফিনিয়াকে স্টপ করেন না, আপনি তারপর হচ্ছে পরবর্তী ম্যাচে ওকে হালকা একটু টাইম দেন না, লাইন আসতে বাধ্য। একটা প্লেয়ারকে লাইন আসতে তাকে একটু মানে ছেড়ে দিতে হয়। কার্লো এটা ভালো জানে এবং আমার বিশ্বাস কার্লো রাফিনিয়াকে একটা কড়া একটা টাইট দিবেই দিবে। বাকি সব জায়গায় ঠিকঠাক মনে হচ্ছে। ব্রুনো গোমেজ ফ্যান্টাস্টিক। বললাম না, মিডফিল্ডে যখন একটা প্লেয়ার বারবার বল লুজ করে তখন বাকি দুটা মিডফিল্ডের কোনো কাজ থাকে না। কারণ পাকেতা যদি বল রিসিভই না করতে পারে, ডেলিভার না করতে পারে, তাহলে ভাই বাকি মিডফিল্ডাররা কি করবে? প্রোগ্রেশন কিভাবে করবে? তারা রেজিস্ট্যান্স করবে কিভাবে? তারা আসলে গেমটাকে ডেলিভারি কিভাবে করবে? তারা গেমটাকে আগায় দিবে কিভাবে? সো এই জায়গাটা অনেক গ্যাপ ছিল। সর্বোপরি একটা জিনিস বলতে পারি, এই টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ব্যক্তিটা হচ্ছে কার্লো আনচেলত্তি, এবং যে কিনা একটা টুর্নামেন্ট শুরু করে খুব নড়বড়ে ভাবে বাট শেষ করে চ্যাম্পিয়ন হয়ে, এটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। এবং লাস্টলি ব্রাজিল 5 বারের চ্যাম্পিয়ন, তারা জানে চ্যাম্পিয়ন কিভাবে হইতে হয়। সো সবকিছু বিচার বিবেচনা করলে বোঝা যাচ্ছে যে আমি বিশ্বাস করি ব্রাজিল এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে। কিছু বিষয় ব্রাজিলের অবশ্যই নেগেটিভ আছে,
সে জিনিসগুলো পজিটিভ হয়ে যাবে। কারণ এই ম্যাচটাতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি পুরো বিশ্বকাপের সিনারিও দেখে ফেলছে যে আমার কঠিন প্রতিপক্ষের সাথে কি গেম আসতে পারে। এবং আরেকটা চ্যালেঞ্জ, এই গরমটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, যেখানে কিন্তু প্লেয়াররা হাঁপাইয়া ছিল, ক্লান্ত হয়ে যাচ্ছিল। সর্বোপরি এত চ্যালেঞ্জের ভিতর থেকেও কার্লো তার পজিটিভটা বের করে ফেলতে, এবং আমি বলছি না, আগেও বলছি, এবারও বলছি যে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ছিল হচ্ছে এই বড় ম্যাচটা আগে হয়ে যাওয়া। তার মানে হচ্ছে বড় ম্যাচ যখন, বড় ফাইট যখন আমরা হয়ে গেছে, মানে বড় দলের সাথে যখন ফাইটটা হয়ে গেছে, তখন বুঝতে পারছেন যে পরবর্তী ম্যাচগুলো কি হতে পারে। হোপফুলি আপনার বিষয়টা ক্লিয়ার যে ব্রাজিল আর বিশ্বকাপ জিততে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। এবং আমি বিশ্বাস করি ব্রাজিল টিমটা আসলে ব্যালেন্স, শুধুমাত্র লাস্ট ম্যাচটা আমরা আসলে এলোমেলো করে ফেলছি, তাছাড়া আর কোনো প্রবলেম আমি অন্তত দেখি না। এক্সামিনেশন ব্রাজিলের হচ্ছে, হবে, ডোন্ট ওয়ারি।